যে আজকে এই আশঙ্কাটা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেত্রীর কথাবার্তা ফাঁস হয়ে যায়, তাহলে আড়ি পাতা আর কত জায়গায় থাকতে পারে। আমরা ওই মার্কেলের জার্মান চ্যান্সেলরের কথাটাও দেখলাম। তো গোটা দুনিয়াতে একদিকে সর্বোচ্চ গোপনীয়তা থাকবে রাষ্ট্রের, কিন্তু অন্যদের ক্ষেত্রে কোনো গোপনীয়তা থাকবে না। এইটা আসলে একটা এথিক্স এর একটা বড় ভায়োলেশন হয়ে যেতে পারে, আমরা এই আশঙ্কাটা যেমন করছি। আর তারপরে একটা দেখুন একটা কথা, যে আমাদের মুখের ভাষা, আমাদের মনের ভাব এবং আমাদের দায়িত্বপূর্ণ আচরণ, তার মধ্যে দিয়ে তো বেরিয়ে এলো যে আমরা যাদের দ্বারা শাসিত হচ্ছি অথবা যারা শাসন করবার জন্য এগিয়ে আসছেন তাদের আচরণটা কি। ফলে আমরা যে গণতন্ত্রের কথা বলছি, একটা ফিলসফিক্যাল টলারেন্স ছাড়া কি গণতন্ত্র হয়? গণতন্ত্র কি পরমত সহিষ্ণুতা যেমন লাগে, আর একটা রিজনেবল একটা মানে যুক্তিসিদ্ধ কথা বলার জায়গাও তো লাগে। সেই জায়গা তো আমরা দেখলাম না। নেতারা যদি এই পর্যায়ে কথা বলেন, তাহলে আঞ্চলিক পর্যায়ের কর্মীরা কি কথা বলবেন? তাদের তাহলে ভাষাগুলো কেমন হবে? রাজনীতিবিদরা তো গার্জিয়ান অফ দ্য সোসাইটি, তাহলে গার্জিয়ানরা যদি এই ভাষায় এই ভঙ্গিতে কথা বলেন, তাহলে সোসাইটির অন্যান্য অংশের মানুষ তারা কি বলবে? ফলে অনেকে বলছেন এর মধ্যে দিয়ে একটা শীতল বরফ গললো, বরফ গলে পানি হলো, নাকি যেটুকু গণতান্ত্রিক পানি ছিল এই উত্তাপে তা বাষ্প হয়ে উড়ে চলে গেল। সে ফলে সেইরকম একটা আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে। যে আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, এর মধ্যে খোরা কাজের নাইম ভাই বলবার চেষ্টা করেছেন যে দুই নেত্রীর বক্তব্যের একটা পয়েন্ট ছিল যে আমরাই তো দেশ চালাই, কখনো আপনি চালান, তাহলে আপনাদের তৃতীয় বাম রাজনৈতিক শক্তির উত্থানের সম্ভাবনা আসলে ওই কি অবস্থা? টেলিভিশনের বিজ্ঞাপনের মতো আমরাই আমাদের দেশের কথা আছে, আমরা আর মামুরা, আমরা এটাই বলেছিলাম। এই ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া কি হবে? আমরা 42 বছর ধরে এরকম দেখছি, দেখতে দেখতে আজকে গণতান্ত্রিক চেতনা কোথায় নেমেছে, অর্থনৈতিক বৈষম্য কি পরিমাণ বেড়েছে এবং আমাদের পরমত সহিষ্ণুতা কি পরিমাণ কমেছে। এই দলগুলোর শক্তি যত বাড়ছে জনগণ তত অসহায় হয়ে পড়ছে। এরপরে যদি আমরা হয়, তাহলে জনগণ কোথায়? এই আতঙ্কও কিন্তু আবার বেরিয়ে এলো। যে আমরা আর মামুরার মাঝখানে কি বামরা আসতে পারবে? বামরা চেষ্টা করছে, মামুরা কারণ আমাদের এটা একটু দেখুন, এই বামদের দুর্বলতা মানে জনগণেরও অসহায়ত্ব। আজকে বাম শক্তি দুর্বল বলে জনগণের কোনো ভয়েস নাই। কেন দুর্বল বাম শক্তি, কেন দুর্বল? কেন দুর্বল সেটা কারণটা আমরা একটু আলোচনা করি। সেটা দুটো জিনিস, একটা দৃষ্টিভঙ্গিগত দুর্বলতা আছে বামদের, কারণ বামদের মধ্যে কেউ কেউ আছেন তারা সবসময় ডানদেরকে সহযোগিতা করবার জন্য এক পা এগিয়েই থাকেন। ফলে বামরা অনেক আন্দোলন করে শেষ পর্যন্ত ডানের ঘরে গিয়ে দাঁড়ান। এটা যেমন বামদের একটা দুর্বলতা। আর একটা হচ্ছে বামদের একটা সাধারণ শক্তিহীনতার আতঙ্ক আছে, আমরা তো কিছু পারবো না, আমাদেরকে দিয়ে কিছু হবে না, এই যে ফিয়ার কমপ্লেক্স এমন আছে বামদের, আত্মশক্তিরও কম। সে কারণে আমরা সিপিবি বাসীদের পক্ষ থেকে বলেছি যে আমরা সাহস করে দাঁড়ালাম যে বিকল্প করব। জনগণের কাছে আমাদের আহ্বান, আপনাদেরও সাহস থাকলে আপনাদের পাশে আসেন। আপনারা আতঙ্কিত হবেন, অত্যাচারিত হবেন, মার খাবেন, কান্না করবেন, কিন্তু বিকল্প শক্তি নির্মাণ করবেন না, তাহলে কোনোদিন আপনাদের কাছ থেকে। জি, আমি আপনার কাছে আবার রুবাই ভাই, আমরা আর মামুরের মধ্যে কিন্তু বামরা আছে। আমাদের মাননীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন সাহেব উনিও কিন্তু বামদের অংশ। অতএব সরকার পক্ষে কিন্তু বামদের একটা বড় অংশ রয়েছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। আবার তথ্যমন্ত্রী কিন্তু আংশিক বাম, সেটাও আছে। আচ্ছা আচ্ছা, আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আহমেদ আজম খান, আপনি যদি একটু বলেন এই ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ কিভাবে দেখছেন। সম্মানিত আলোচক বৃন্দ, স্বাগতম আরটিভির দর্শক। আলোচনা হচ্ছিল, আলোচনা শুনছিলাম, আপনারা কেউ বলছিলেন যে ফোন আলাপটি এটা একটি ঐতিহাসিক ফোন আলাপ, কেউ কেউ বলছেন যে এটা সমঝোতার বা বরফ গলার একটি ফোন আলাপ। আমি বলতে চাই যে এটা একটি রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ফোন আলাপ। কারণ এই ফোন আলাপটির পরে আজ কদিন যে পত্রপত্রিকা টেলিভিশনে যা হচ্ছে, তারপরে একটা পত্রিকায় এসছে যে এই ফোন আলাপটি যে রেকর্ড হচ্ছে সেটা মাননীয় প্রধানমন্ত্রী জানতেন। এটা আজকেরই একটা পত্রিকায় এসছে যে মাননীয় কোন পত্রিকাতে আজম ভাই, কোন পত্রিকায় এসছে? মানব জমিনে এসছে, মানব জমিনে। হ্যাঁ, জানতেন। আর এটা নিঃসন্দেহে বলা যায় যে এটা রাষ্ট্রীয় কোনো সংস্থা কর্তৃক এই ফোন আলাপটি রেকর্ড করা হয় এবং এটা বাজারে ছেড়ে দেওয়া হয়েছে, পত্র পত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে ছেড়ে দেওয়া হয়েছে। এই আইসিটি অ্যাক্টের এই হ্যাকিং এর কারণে কিন্তু আজকে মাহমুদুর রহমান কারাভোগ করছেন, আমাদের সেটা ভুলে গেলে চলবে না। এবং আর একটা জিনিস অবশ্যই ভুলে গেলে চলবে না, যে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলীয় নেতার এই যে কথোপকথন, এই কথোপকথন বাংলাদেশের রাজনীতিতে, গণতান্ত্রিক রাজনীতিতে যে ঝড় তুলেছে, যেটা রাজেকুজ্জামান রতন বললেন যে এই ভাষায় আমরা আশা করিনি। অর্থাৎ
এটা যে উদ্দেশ্য প্রণোদিত ছিল এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবং মাননীয় তথ্যমন্ত্রী সেদিন বললেন যদি মাননীয় প্রধানমন্ত্রী অনুমতি দেন তাহলে এটা মিডিয়ায় চলে যেতে পারে। তার মানে কি উদ্দেশ্যটা আগে থেকেই পূর্ব পরিকল্পিত ছিল এবং এই উদ্দেশ্যটা গণতান্ত্রিক রাজনীতির জন্য এবং সামনের নির্বাচনের জন্য এটা কোনোভাবেই সহায়ক বলে কোনো রাজনৈতিক বিশ্লেষকই বিশ্বাস করে না। আর আমাদের সংসদ সদস্য শাহরিয়ার আলম তিনি গতানুগতিক ভাবেই আবার সেই জঙ্গিবাদের কথা, আবার সেই শিবিরের রাজনীতির কথা, অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে জঙ্গিবাদ ওনাদের আলোচনায় আসবেই, বাস্তবে না থাকলেও অন্তত আলোচনায়, কাল্পনিক আলোচনায় থাকবেই। কারণ বাংলাদেশে আমরা বসবাস করি, বিদেশে যেমন শুধু শুনি যে জঙ্গিবাদে দেশ ভরে গেছে, আমরা তো বাংলাদেশে বসবাস করে এই জঙ্গিবাদ দেখলাম না। আর একটা কথা শাহরিয়ার আলম বলছেন যে ক্যান্টনমেন্ট থেকে উঠে আসা দল বিএনপি ওই সময় জন্ম নিয়েছে যে সময় বাকশাল থেকে নতুন করে একদলীয় শাসন থেকে নতুন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রে দেশটাকে নিয়ে এসেছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পৃথিবীর একমাত্র শাসক যিনি উত্তরাধিকার সূত্রে এই সামরিক শাসন পেয়েও দ্রুততম সময়ের মধ্যে তিনি গণতন্ত্রে উত্তরণ ঘটিয়েছিলেন এবং তখন আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছিল, তখন বিএনপিরও জন্ম হয়েছিল। এটা অন্য কোনো দিকে চিন্তা এই আলোচনা আমি আবারও যাব। আমি শেষ করে দিচ্ছি। বিরতির আগে আরেকজন মেনন ভাই যে কথাটা বলেছেন, এটা পরে বিরতির পরে ধরবো আমরা। বিরতির আগে আরেকজন গেস্ট আছেন আমাদের, সরকার দলীয় এমপি ইস্তাফিল আলম এমপি। আপনি যদি সংক্ষেপে বলেন আমরা বিরতিতে যাব, ফিরে এসে আবার আলোচনা করব খুব সংক্ষেপে। আমি আমার ব্যক্তিগত অভিমত বলছি, টেলিসংলাপ যেভাবে হয়েছে সেটা আমার মনে হয় না হলেই ভালো হতো। কারণ দুইজন জাতীয় নেত্রী যখন টেলিফোনে কথা বলেন তখন তার দিকে কিন্তু সমস্ত জাতি তাকিয়ে থাকে নতুন কিছু জানার জন্য, শেখার জন্য এবং নতুনভাবে সামনে এগিয়ে যাওয়ার কিছু উপকরণ অর্জন করবার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা দেখেছি একজন নেত্রী নিজের অর্জিত অবস্থান থেকে সরে এসে কিভাবে সমঝোতার জন্য, সংলাপের জন্য আকুতি মিনতি করেছেন। আরেকজন নেত্রীকে দেখেছি যে তিনি কিভাবে একটার পর একটা শর্ত দিয়ে এবং বিভিন্ন ধরনের অজুহাত তুলে সেই এগিয়ে আসার পথে কাঁটা ছড়িয়েছেন এবং তার যে তুফানির গতিতে, ঝড়ের গতিতে যে কথাগুলো আমরা শুনেছি, অগ্নিঝরার কথা, তো ওই যে বড় কথা আছে যে তার বাঁশি শুনেছি চোখে দেখিনি। তো আমাদের সৌভাগ্য যে এই তুফানির গতিতে সে অগ্নিঝরার কথা শুনেছি, কিন্তু চোখে দেবার না, চোখে দেবার কথাগুলো বলার সময় এই অগ্নিঝরা কথা বলার সময় তার অগ্নিমূর্তিটা কেমন হয় সেটা দেখবার সৌভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের হয়নি। এটা একটা ভালো জিনিস। তো আমি একটি কথা বলি, এই সংলাপটা ওটা অগ্নিমূর্তি ছিল না, এই সংলাপটা নেতার যে ভাষায় কথা বলা দরকার ছিল, আমি কিন্তু এটাই খুব দুর্ভাগ্য যে আপনাদের সাথে কথা বলতে আসলে আপনার কোড অফ কন্ডাক্ট মানেন না। আপনি অনেক কথা বলেছেন, কেউ ইন্টারাপশন করেনি, তার কারো কথাই করেন, আপনি হুট করে কথা বলেন কেন আজম ভাই? এটা তো ঠিক না। আপনাকে বলবো, আপনার কথা তো আসবো, কারণ আপনার কণ্ঠে আজকে বহুদিন পর, আজকে আপনার কণ্ঠে বহুদিন পর নিজামীর প্রতিধ্বনি আমি শুনেছি। বাংলাদেশে জঙ্গিবাদ নেই, বাংলা ভাই নেই, মিডিয়ার সৃষ্টি। আপনি আজকে আবার বহুদিন পর এসে আমাদেরকে শোনালেন যে বাংলাদেশে জঙ্গিবাদ নেই, আওয়ামী লীগের নেতারা বক্তৃতার সময় জঙ্গিবাদ আবিষ্কার করে। কিন্তু প্রশ্ন হলো এই জঙ্গিবাদ কোথায় আছে আর কোথায় নেই এটা আপনারা সবচেয়ে ভালো জানেন, এবং এটা কোথায় কিভাবে তৈরি হয়, কোথায় ফ্যাক্টরি আছে, এটা আপনাদের নিজের হাতের সৃষ্টি। এই কথাগুলো কথার ছলচাতুরি দিয়ে সত্যকে আড়াল করার চেষ্টা করতে। আমি যে কথা বলতে চাচ্ছি যে এই সংলাপটা এইভাবে না হলেই ভালো হতো। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের 40 বছরের ইতিহাসে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রীকে সংলাপের জন্য টেলিফোনে যে আমন্ত্রণ জানিয়েছেন, এটা নতুন উদ্যোগ, শুভ উদ্যোগ, এবং আমি মনে করি সমঝোতা রাজনীতির ক্ষেত্রে এই উদ্যোগটা ইতিহাস হয়ে থাকবে। এবং এই ব্যাপারে পাশাপাশি সমঝোতা রাজনীতিকে ধ্বংস করার জন্য বিরোধী দলের নেত্রীর যে ভূমিকা, এই ভূমিকাও কিন্তু মানুষের মনে থাকবে। উনি বলেছেন ষড়যন্ত্রের ষড়যন্ত্র করতে গেলে তো দুইটা তিনটা পক্ষ লাগে। ষড়যন্ত্র কি শেখ হাসিনা একা করেছে? শেখ হাসিনা যদি ষড়যন্ত্র করে, বেগম জিয়াও তো সে ষড়যন্ত্রের অংশ। উনি কথা বললেন কেন? শেখ হাসিনা তো উনাকে খেপানোর জন্য কথা, উনি দাওয়াত দিয়েছেন, উনি দাওয়াত গ্রহণ
করতে না করতে উনি যেভাবে কথা বলা শুরু করেছেন আর যে ভাষায় যে মেজাজে জবাব দিয়েছেন, বাঙালি মেয়েরা, আমাদের মা বোনেরা, আমাদের বউয়েরা অন্তত এই ভাষায় কথা বলে না। এই কথা জি, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আমরা কথা বলছিলাম দুই নেত্রীর ফোন আলাপ। শুধু আমি ওনার বিরতির পরে? না বিরতি হয় আচ্ছা, এটা please। এখন না বললে, এই যে উনি যে বললেন যে আমাদের মায়েরা বোনেরা এই ভাষায় কথা বলে না, আমার মনে হয় এই বক্তব্যটার কারণ মাধ্যমে আমাদের যে দুজন নেত্রী আছেন তাদেরকে এটা এক ধরনের অপমান করার শামিল, কারণ তারা শুধুমাত্র মহিলা হিসাবে এই জায়গায় আসেননি, কাজে তারা কথা বললে কঠোর ভাষায় বলতে পারবেন না বা তর্ক করতে পারবেন না, এইটা বোধহয় মানে আমরা ইয়ে না, বলি জেন্ডার ঠিক না। অসংবেদনশীল এই শব্দগুলো। প্রিয় দর্শক, আমরা এই নিয়ে আরো কথা বলবো। আমরা আজকে আলাপ করছিলাম দুই নেত্রীর ফোন আলাপ। এটি কি সংলাপ নাকি সংঘাতের ইঙ্গিত বাহক? আমাদের সঙ্গেই থাকুন। আমরা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পরে আমাদের সঙ্গে রাশেদ খান মেনন এবং হাসানুল্লাহ কিনু আমাদের সঙ্গে যোগ দিবেন। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।